কিছু কিছু জিনিসের না অভাব থাকতে হয়। আপনি যদি অভাববোধ ফিল না করেন, আপনার মনে হবে আপনি সব পেয়ে গিয়েছেন, আর আপনার তখন অশান্তি বোধ হবে। সেই জন্য কিছু জিনিসের অভাব থাকলে আসলে জীবনটাকে না উপভোগ করতে পারা যায়। আর সব কিছু পেয়ে গেলে কি হয় জানেন? ওই যে মানুষ হতাশাগ্রস্ত, দুশ্চিন্তায় ভোগে। তো সব থাকার খুশিতে কিন্তু জীবনটাকে তুচ্ছ মনে হয় তখনই। এই জন্যই জীবনে অভাববোধ থাকা খুব বেশি জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকে, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। ভিডিওর স্ক্রিনে যে ব্রাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মপিং ব্রাশ। আমার এই ব্রাশটা আমার সংসারের কাজগুলোকে এত সহজ করে দিয়েছে কি বলবো। সংসারের কাজ তো আসলে শেষ হবার নয়, দেখা যায় এটার পর তো এটা, আর সংসারের কাজ থেকে আমাদের সাংসারিক মেয়েদের কোনো নিস্তারও নেই। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো করা যায়, তাহলে ইজিলি কিন্তু সংসারের কাজগুলো থেকে একটু হলেও রেহাই পাওয়া যায়। তো আমার এই মপিং ব্রাশটা দিয়ে আমি আমার সংসারের কাজগুলোকে অনেক গুণ সহজ করে ফেলেছি। যত ওয়ালমেট আছে, তারপর হচ্ছে যত জিনিসপত্র আছে আমার সংসারের, বা খাট, তারপর এটা সেটা দেখতে পারবেন আজকের ভিডিওতে। এই মপিং ব্রাশটা দিয়ে আমি ঘরের অনেক কাজ আমি হচ্ছে হাতের মুঠোয় নিয়ে এসেছি। কিছু কিছু টিপস থাকে না, যে এই টিপসগুলো ফলো করলে আমাদের সংসারের কাজগুলো অনেক গুণ সহজ হয়ে যাবে, তো সেরকম আর কি। তো আজকের ভিডিওতে শেয়ার করব কিছু কিছু টিপস আর কি। তো আমার বেডের উপরে যত অ্যাডিসিভ ওয়াল হুক দিয়ে আমি যত ওয়ালমেট হ্যাং করে নিয়েছি, বা যত ওয়ালমেট আছে, বেড আছে, সব কিছু আমি একটু ঝেড়ে মুছে নিলাম আমার প্রয়োজন বুঝে। এরপর বলতে পারেন বেডটাকে এখন ঝেড়ে নিচ্ছি, আর চেষ্টা করবো আজকে আমার পুরো ঘরটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করার জন্য। রোজা তো প্রায় চলে এসেছে, তাই না? একদম ঘরের দরজা করান আছে, তো তার আগে কিন্তু কাজটা হচ্ছে বাসাটাকে পরিপাটি করে একদম গুছিয়ে রাখাটা। তো সেটাই করছি। আমার সেকেন্ড বেডরুমের যে এই যে বেডশিটটা আছে, সেটা চেঞ্জ করতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না থাক, এটা এখনও খুব সুন্দর আছে, যেরকম বিছিয়েছি সেরকমই আছে। যেহেতু এই রুমটাতে কেউ থাকে না, সেই জন্য এই রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তো আমি বেডটা একদম সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি। আর শীতের যত কাঁথা, কম্বল, কমফোর্ট ছিল, ওগুলো আস্তে আস্তে করে আমি ওয়াশিং মেশিনে ওয়াশ করে করে দেন রেখে দিচ্ছি। আর এইবারে হচ্ছে ভারী কোনো কম্বল নামানো হয়নি, এই জন্য লন্ড্রিতে দেওয়ার প্রয়োজন হয়নি। পাতলা যে কম্বলগুলো আছে, এগুলো আমার ওয়াশিং মেশিনে আমি ক্লিন করে ফেলতে পেরেছি। তো গতকালও কিন্তু ওয়াশ করেছিলাম আমি, তো আমি হচ্ছে বেলকনিতে নেড়ে দিয়েছিলাম। তো সব কিছু গুছগাছ করার পরে ভাবলাম আমার বাবুদের যে পড়ার টেবিলটা আছে, এটার উপরে যে কোরআন শরীফ রাখি, ওজিফা রাখি, ওদের বইগুলো রাখি, এগুলো একটু গুছগাছ করে নিয়ে। আর এখানেই দেখা যায় কি এই রুমটাতেই আমি আমার হচ্ছে কোরআন শরীফটা পড়ে থাকি এখানে বসে বসে। তো এই জন্য দেখা গিয়েছে কি এই রুমটাকে আমি আমার হচ্ছে স্টাডি রুম হিসেবে আমি গঠিত করে নিয়েছি। আর ওয়ালের মধ্যে এখানে কিছু ওয়ালমেট আছে, সেগুলো একটু মপিং ব্রাশটা দিয়ে মুছে নিলাম। এই মপিং ব্রাশটা দেখেছেন একটা জিনিসে কত জাদুকরি, তাই না? একটা জিনিস দিয়ে আমি কিন্তু ঘরের অনেক কাজ করে ফেলতে পারছি। এখানে যে চেয়ারগুলো আছে সেগুলো আমি একটু ক্লিন করে নিলাম, আর টেবিল ক্লথটাও হচ্ছে আমি মপিং ব্রাশটা দিয়ে ঝেড়ে নিলাম। এরপর যে আমার যে রাবার প্ল্যান্টটা আছে, এটা ঘরের আনাচে কানাচে এখন রাখছি, পরিস্থিতি বুঝে যেখানে সেখানে রাখি আর কি। তো এখানে যে এই রুমের মধ্যে আমার ওয়াল শোকেসটা রাখি, তো অনেকে আমাকে প্রশ্ন করেন আপু আপনার ওয়াল শোকেসটা কোথায়? ওয়াল শোকেসটা এখন আর দেখি না। তা আসলে এই সেকেন্ড রুমটার মধ্যে আমি ওয়াল শোকেসটা রাখি, তো এই জন্য এখন আর আপনারা দেখতে পান না। আর এই রুমটা আমি অতটা দেখাতে পছন্দ করি না। আর দেখা যায় কি এই রুমটার মধ্যে আমার খাটের উপরে কাপড় চোপড় অনেক সময় বোঝাই করা থাকে, তো এই জন্য আসলে এই রুমটা ওভাবে দেখানো হয় না। তবে মাশাআল্লাহ দিলে আমি গুছগাছ করে রাখার চেষ্টা করি। তো কথা বলতে বলতেই আমার কিন্তু সেকেন্ড বেডরুমটা একদম গুছানো হয়ে গিয়েছে, পুরো ডিপ ক্লিনিং করে ফেলেছি। উপরে যে ফ্যানটা আছে, তারপর ওয়ালের চারিদিক আছে, সেগুলো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে আপাটা থাকে তাকে দিয়ে আমি একদম পুরো বাসা ঝাড়পোক করে নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে ধরুন যে কি আমি আমার ঘরের যে ক্লিনিংয়ের কাজগুলো আছে, এগুলো এক একটু করে সেরে নিচ্ছি। ভিডিওর এই প্রান্তে এসে একটা কথা বলতে চাচ্ছি, কে বা কারা কতটুকু দেখবেন বা দেখছেন জানি না, তবে প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইকটা দিতে চান না, তো সেই উদ্দেশ্যে বলা। ভিডিওটা কষ্ট হয় অনেক করতে, তো আমার কষ্টটা বুঝে একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে অলসানটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার মন
থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখতে পারেন, আমার কাছে ভালো লাগবে। আর নির্দ্বিধায় কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামতটা, আমার কাছে খুব বেশি ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পড়তে। আর অনেক উৎসাহ এবং অনুপ্রাণিত হই নেক্সট টাইম আরেকটা কন্টেন্ট বানানোর জন্য। আপনাদের সাথে রিকোয়েস্টটুকু করতে করতে আমার যে ভারী কাপড় চোপড়গুলো আছে যেমন সোয়েটার, তো সেদিন হচ্ছে আমি ধুয়ে দিয়েছিলাম, এগুলো এখন একটু গুছিয়ে তারপর হচ্ছে জায়গা মতো রেখে দিচ্ছি। আমার যে আলমারিটা আছে এটার উপরে হচ্ছে আমি ভারী সোয়েটারগুলো রেখে থাকি আমার এবং বাবুদের, তো ওগুলোই হচ্ছে ওখানে গুছগাছ করে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমার অল্প কালেকশনে রাখা কিছু ব্যাগ আছে, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আলমারির যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো আমার এখনও ধরা হয়নি, তো আমার যে মাঝখানের পার্টিশনটা আছে দেখতে পাচ্ছেন ওটা একটু অগুছালো, তো ওটা একটু গুছাবো। তো আজকে আর নয়, কেননা এখনও আমার বেডরুমটা গুছানো বাকি। তো সেকেন্ড পার্টটা মেরে দিলাম। আর একটা বেড সেট ছিল, বেড সেটটা হচ্ছে একটু সুন্দর করে এখন ঢুকিয়ে এনেছি বেড সেটের সেকশনে। আর আমার যত কুশন বালিশ আছে, বালিশের কভার আছে একটু বাড়তি, এগুলো একটু গুছগাছ করে আজকে একটু সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। আর আমার রানার পর্দা এগুলো একটু গুছিয়ে উপরের তাকে রেখে দিয়েছি, একটা কমফোর্টও ছিল নিচে, ওটাও ঢুকিয়ে রেখে দিয়েছি। তো মোটামুটি বলতে পারেন অফ ক্যামেরায় অন ক্যামেরায় আমি অনেক কাজ করেছি। আসলে রোজার আগে বাসাটা পরিপাটি করে গুছানোটাও কিন্তু অনেক বেশি দরকার। আর যদি একটু বুদ্ধি আর টেকনিক খাটিয়ে যদি গুছিয়ে করা যায় তাহলে তো সংসারের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার বাচ্চাদের মোজা, তারপর জিন্স প্যান্ট, সাদামাটা যে সোয়েটারগুলো থাকে নর্মালি বাসায় পরে, ওগুলোও সুন্দর করে গুছগাছ করে আমি ওয়ার্ড্রপটা দুই পাশে হচ্ছে রেখে দিয়েছি। এক পাশে হচ্ছে ছেলেরগুলো, আরেক পাশে হচ্ছে মেয়েরগুলা। তো দেখা যাবে কি পরবর্তী আবার যে শীত আসবে ওই সময় আবার খুঁজে পেতে সহজ হবে। ওয়ার্ড্রপের উপরেরটাও হচ্ছে আমি মপিং ব্রাশটা একদম মুছে নিয়েছি। মাস্টার বেডরুমটা গুছাতে গুছাতে আমার হাজব্যান্ডের ফোন চলে আসে যে নিচে একটা পার্সেল এসেছে, একটু রিসিভ করো। তো আমি আবার হতবাক হয়ে বললাম কিসের পার্সেল? তো সে বললো একটু নিচে যাও তাহলে বুঝতে পারবা। তো 1300 টাকা দিয়ে এই কম্বো প্যাকেজটা আমার হাজব্যান্ড কিনেছে, তবে আমি খুব বকাঝকা করেছি যে দরকার কি ছিল, বাসায় তো চিয়া সিড ছিল। তো সে বললো যে না আমি খাবো। তো যাই হোক, আর কি বলবো, অনেক সময় দেখা যায় কি হাজব্যান্ডের এমন এমন কর্মকাণ্ডে এত জিদ উঠে কিন্তু কিছু বলতে পারি না। তবে তাকে অনেক বকাঝকা করেছিলাম, আমার হাজব্যান্ড সেদিন চুপ করেছিল যেহেতু সে আমার অমতে গিয়ে এই কাজটা করেছে। চিয়াসিড বাসায় আছে, তবুও দেখেন কত বড় একটা জারে সে চিয়াসিড নিয়ে এসেছে। আমি হচ্ছে মন চাইলে খাই, মন না চাইলে খাই না। আর আমার হাজব্যান্ড এমন একটা ব্যক্তি, তাকে হচ্ছে সামনে নিয়ে গিয়ে যদি রেডি করে দিই তাহলে সে খাবে, আদারওয়াইজ সে নিজে থেকে বানিয়ে খাওয়ার মতো অবস্থা নাই। একটা সময় ছিল আমার হাজব্যান্ডের কাছ থেকেই কিন্তু আমার হাতে করেছিল রান্নার, তো সেই লোকটা নাকি এখন রান্না বান্না করতে ইচ্ছা করে না। অবাক না? প্রায় সময় শখের বসে রান্না করে, তবে ও যদি এখন কিচেনে রান্না বান্না করে বা একটু ধোয়াপালি করে আমার হাজব্যান্ডের একদম অ্যালার্জি বা ঠান্ডাটা বেশি বেড়ে যায়, তো ও শখের কাজগুলো এখন আর অত করতে পারে না। তো যাই হোক, আমার আপুরা একটু জানাবেন তো যে 1300 টাকা দিয়ে এই পণ্যগুলা কি কিনাটা ঠিক হয়েছে বা ঠকেছে না জিতেছে, এটা একটু জানাবেন। আমার কেন জানি মনে হচ্ছে যে ঠকেছে মেবি। আর সিয়াসিড, সিড মিক্স, পাটালি গুড়, মধু আর হচ্ছে পিঙ্ক সল্ট ছিল। তবে সিয়াসিড আর সিড মিক্সের যে জারগুলো এগুলো অনেক বড়ই ছিল, পাটালি গুড়টা কিন্তু ছোট ছিল, মধুটা একটা ছোট বোতল ছিল। তবে হ্যাঁ, ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি ছিল, তো ফ্রিতেই হচ্ছে মূলত এই জিনিসটা দিয়ে গিয়েছে। তো মোট 1300 টাকা দিয়ে মূলত ওই জিনিসগুলো কিনেছে আমার হাজব্যান্ড। তো আপুর একটু জানাবেন যে আমার হাজব্যান্ড কি ঠকেছে না জিতেছে, কেন জানি আমার মনে হচ্ছে যে ঠকেছে। তো যাই হোক, বাজার থেকে হয়তো বা কিনলে একটু কমে পাওয়া যেত, তো আমার হাজব্যান্ডকে আর কে বোঝায়। তবে প্রায় সময় আমাকে বলছিল যে এই জিনিসগুলোকে ভালো না খারাপ একটু রিভিউটা চেক করো। তো আমি খুব বকাঝকা করেছি যে তোমার কোনো খেয়ে দিয়ে কাজ নেই তাই না, শীত শেষ এগুলো অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন আছে? কিন্তু সে যে অর্ডার দিয়ে বসে থাকবে সেটা আর কে জানবে বলেন তো। তো তাকে বকাঝকা করেছি আর সে চুপ হয়েছিল। আসলে সে আর কি বলবে তাই না, বউয়ের বকনাগুলো শুনেছে, সে চুপচাপ। তো এখানে হচ্ছে ওই জিনিসগুলো সুন্দর করে গুছগাছ করে তাকে একটু ফোন দিয়ে আবার বললাম যে হ্যাঁ এই জিনিসগুলো ছিল। তো আমাকে বলছে কেমন, তা আমি আর কিছু বলি না, আমাকে এটা তোমার ব্যাপার। তা আমি বলেছি যে তোমার এই জিনিসগুলো কিন্তু আমি তোমাকে একটু রেডি করে দিব না, তোমার খাবার মন চাইলে তুমি খাবা, আর না হলে এগুলো এইভাবেই পড়ে থাকবে, যেহেতু তুমি আমার পারমিশন ছাড়া অর্ডার দিয়েছো। তো যাই হোক, আসলে আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য তার সাথে এগুলো নিয়ে খুব বকাঝকা করেছিলাম।
তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক নালিশ দিলাম আপনাদের ভাইয়ার নামে। আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে কথার ছলে ছলে আমার মাস্টার বেডরুমটা কিন্তু খুব সুন্দরভাবে আমি গুছগাছ করে নিয়েছি। খুব সিম্পলভাবে হচ্ছে আমি আমার মাস্টার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর ওয়ার্ড্রপের উপরটা তো ঝাড়ফুঁক করার পরে আর গুছানো হয়নি, ভাবলাম আরেকটা রানার বের করে দিই। এখানে একটা রানার দেওয়া ছিল, ওটা আবার ধুয়ে আমি হচ্ছে বেলকনিতে নেড়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে থাক, আরেকটা রানার বের করে ফেলি। আর সাদা রানার দেওয়ার কারণে কি হয়, অনেক বেশি নোংরা হয়ে যায় কিছুদিন পরে পরে। আর এই জিনিসটাতে কিন্তু খুব হাত লাগানো হয়। তো আমাদের যে ভ্যাসলিন, লোশন, পাউডার, ক্রিম, যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সেগুলো কিন্তু আমি এভাবে গুছগাছ করে রাখি। আড়ং থেকে কেনা যে এই ট্রেটা বা প্লেসমেন্টটা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আমার এতটা কাজের কি বলবো। তো এই জিনিসগুলোতেই দেখা যায় কি আমি আনাচে কানাচে এটা সেটা দিয়ে একটু ঘরটা গুছিয়ে রাখতে পারি। তো যাদের বাসায় এরকম ভ্যাসলিন, তারপর স্যান্ড, এরকম ক্রিম থাকে, তারা চাইলে এরকম ঝুড়িগুলোর মধ্যে এভাবে সব কিছু গুছগাছ করে রাখতে পারেন। এটা কিন্তু একটা টিপস বলতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এভাবে রাখি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আসলে ছোটোখাটো এই টিপসগুলাই কিন্তু সংসারের কাজগুলোকে গুছিয়ে রাখতে অনেক বেশি সাহায্য করে। তো দেখতেই পাচ্ছেন ছোটোখাটো যে এই অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো আমি এটার মধ্যে খুব অনায়াসে আমি গুছিয়ে রাখতে পেরেছি। আর এখানে হচ্ছে একটা ড্রপ আছে, এই ড্রপটা হচ্ছে আমাদের পরিবারের সকলের। তো এই ড্রপটা আমি এখানে রেখে দিয়েছি। আর দেখা সৌন্দর্যের জন্য আর্টিফিশিয়াল একটা ফুল দিয়ে রাখলাম, যাতে ভালো লাগে আর কি দেখতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার মাস্টার বেডরুমটাও কিন্তু গুছানো হয়ে গিয়েছে। আমি যখন সংসার জীবনে পাড়া দিয়েছিলাম এবং সংসারটাকে বুঝতে শিখেছি, সেই সময় থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমার একটা মধ্যবিত্ত জীবন হবে। লম্বা একটা ঘর থাকবে, বেশ ফার্নিচারের স্তূপ থাকবে, রংচটা দেয়ালে কিছু ছবি ঝুলবে, আর সেটাই কিন্তু আমি করেছি। থাকবে বসার একটা খোলামেলা জায়গা, চা খাওয়ার জন্য আমার শখের পছন্দের কাপ থাকবে, গল্প করার জন্য এক দুজন মানুষ থাকবে, খোলা একটা লম্বা বারান্দা থাকবে, গাছপালা থাকবে, ফুল থাকবে, পাতা থাকবে, পাখির কিচিরমিচির থাকবে, আর পছন্দের দেয়ালগুলা থাকবে শোপিসের কারখানা। আর থাকবে কিছু পুরনো ঐতিহ্য, যা আমার পুরনো যে স্মৃতিগুলা থাকবে সেগুলোকে বয়ে নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সেটাই করতে পেরেছি। আমার এই বাসাটাতে যারাই আসে সবসময় খুব বেশি প্রশংসা করে, আলহামদুলিল্লাহ। আর আমি চেষ্টা করি পুরনো যে ঐতিহ্যগুলো থাকে সেগুলা দিয়ে আমার এই ঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে। আলহামদুলিল্লাহ, আমার সাধ্যের মধ্যে আমি সেটাই করেছি। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই আলহামদুলিল্লাহ অনেক শৌখিন মন মানসিকতার মানুষ। আর আমরা চেষ্টা করি আমাদের বাজেটের মধ্যে থেকে আমরা আমাদের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। হয়তো অনেক আহামরিভাবে পারি না, তবে যতটুকু আল্লাহ সাধ্য দিয়েছে অতটুকুর মধ্যেই আলহামদুলিল্লাহ। আমার আর বেশি কিছু লাগবে না। আমরা কি হয় জানেন, আধুনিক না হয়ে কিন্তু আমরা এখন ডিজিটাল যুগে পড়ে গিয়েছি। এখন কিন্তু এই জিনিসগুলো, যেমন গ্রামীণ ঐতিহ্যের জিনিসগুলো, এগুলো কিন্তু এখন আর অতটা দেখা যায় না। তবে অনেক ঘরে ঘরেই দেখা যাচ্ছে কি এখন গ্রামীণ এই জিনিসগুলো ছোঁয়া আছে, যেটা আসলে ভালোই লাগে। পুরনো যে ঐতিহ্য বা স্মৃতিটা থাকে ওগুলো নিয়ে বেঁচে থাকতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। এই জন্য আমার বাসার মধ্যে বাঁশ, বেত, এই ধরনের জিনিসগুলো আমি বেশি প্রেফার করেছি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ রোজাটাকে ঘিরে আমার পুরো বাসাটা আস্তে আস্তে ডিপ ক্লিনিং করা হয়ে গিয়েছে। তো রোজার আগে বাসা গুছানোটা যেমন একটা প্যারা থাকে, আবার বাসা সাজানোটাও কিন্তু একটা আনন্দের বিষয় থাকে। গুছানোর আগে একরকম সৌন্দর্য, আবার গুছানোর পরে হচ্ছে আরেক রকম সৌন্দর্য। তো ছোটোখাটো যে টিপসগুলো থাকে সেগুলাই কিন্তু সংসারের কাজগুলোকে অনেক সহজভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। তো আমি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করেছি। একটু গুজগাছভাবে কাজ করলে সংসারের কাজগুলো অনেক ইজি হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম। আজকে হচ্ছে ধুন্দুল দিয়ে ডিম ভাজি করেছি, আর হচ্ছে একটু টমেটোর টক বা খাট্টা রান্না করেছি, আর হচ্ছে সিমের বিচি দিয়ে রুই মাছের যে পিটির টুকরাগুলো থাকে সেগুলো রান্না করেছি। আজকের খাইসাটা বা সিমের বিচিটা কেন এতবার দেখাচ্ছি জানেন, আজকে আমার সিমের বিচি বা খাইসাটা একটু ভাঙেনি, সবগুলো সিমের বিচি একদম আস্ত আস্ত ছিল। তো আমি যে উপায়ে রান্না করেছি সেটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম, এটাই আর কি। নামানোর আগে সবগুলা তরকারিতে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি, আর কয়টা হচ্ছে টমেটো দিয়েছিলাম কুচি করে।
আর তরকারির কালারগুলো কিন্তু খুব ভালো এসেছে। আজকে এত কাজ করেছি কি বলবো। তো সাদামাটাভাবে এই রান্নাগুলো করে নিয়েছিলাম, আর সেই সাথে কিচেনটাও হচ্ছে রান্নার পরপর একদম গুছগাছ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, রোজার যে ডিপ ক্লিনিংয়ের কাজগুলো থাকে বাসা গুছানোর আর কি, সেগুলো আমার হয়ে গিয়েছে। এখন আর কোনো প্যারা নেই, তবে লিভিং রুমটা এখন একটু গুছগাছ বাকি। ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে যদি পারি আর কি। তো এখানে রান্নাবান্না শেষে আমি গোসল নামাজ সব কিছু আদায় করে ডাইনিংয়ে এখন খাবারটা হচ্ছে সার্ভ করে দিলাম। আর এখন হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পালা। সাদা ভাত ছিল, সিমের বিচির তরকারিটা ছিল, টমেটোর টক ছিল, আর দুন্দুল ভাজিটা ছিল, আর হচ্ছে বাসায় ফ্রিজে শশা ছিল, শশাটাও কেটে নিলাম। তো এই ছিল বলতে পারেন আমাদের দুপুরে খাওয়া দাওয়া। আজকের ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।